আপু, আমি তোকে ভালোবাসি। আমি তোমাকে আমার বউ বানাতে চাই। প্লিজ মানা করো না। তুই এত খারাপ আমি কখনো চিন্তা করতে পারিনি। বের হ রুম থেকে, নয়তো আমি তোদের বাড়ি ছেড়ে চলে যাব। না আপু, তুমি এটা করো না। তোমার রুমে আর কখনো আসবো না। আমি নিলয়। আর যার সাথে কথা বলছিলাম সে আমার আপু, আমার খালাতো বোন। আমার থেকে আপু 3 বছরের বড়। আপু ছোটবেলা থেকেই বেশিরভাগ আমাদের বাড়ি থাকে। আম্মু আব্বু তাকে নিজের মেয়ে বলেই ভালোবাসতো। আসলে বাবা মার একমাত্র ছেলে আমি, তাদের কোনো মেয়ে নেই। তাই আপুকে নিজের মেয়ে বলেই মনে করে। আপু আমাকে ছোটবেলা থেকে খুবই আদর স্নেহ করতেন। আমিও তাকে অনেক পছন্দ করি। আপুদের পারিবারিক আর্থিক অবস্থা একটু খারাপ, তাই আব্বু আম্মু আপুকে এখানে থেকে লেখাপড়া করতেন বলে আপু আমাকে লেখাপড়ায় সাহায্য করেন। আমিও সারাক্ষণ আপুর সাথে থাকতে ভালোবাসতাম। আমি যখন কলেজে আর আপু ভার্সিটিতে পড়ি, হঠাৎ একদিন খালা খালু আমাদের বাসায় এসে আব্বু আম্মুকে বলল, আপা, আমরা জেরিনের বিয়ে ঠিক করে ফেলেছি, তেজ ওকে নিয়ে যাব। আব্বু আম্মু ওকে এখন বিয়ে দিতে না করছে, কিন্তু খালা খালু ছেলে বড়লোক বলে এই বিয়ে দিবেই, তাদের মেয়ে তারা বিয়ে দিবে। এতে আব্বু আম্মু আর বেশি কিছু করে বাধা দিতে পারল না। অবশেষে একটা ছেলের সাথে আপুর বিয়েটা হয়ে যায়। আপু বাবা মার উপর বেশি কিছু বলতে পারল না, যদিও সে এই বিয়ে প্রত্যক্ষভাবে রাজি ছিল না। সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার, কারণ আপু আমার সাথে সবসময় ছিল। হয়তো তার প্রতি অন্যরকম একটা মায়ায় জড়িয়ে পড়েছিলাম, কিন্তু বয়সের জন্য তার বিয়ের বিরোধিতা করতে পারিনি। আমারও এখন খুব খারাপ লাগছে। এরপর নিজেকে কয়েকদিনের মধ্যে সামলিয়ে নিলাম। একদিন বাসায় এসে যা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু, কি হয়েছে? তোমরা এমন মনমরা হয়ে আছো কেন? আম্মু আব্বু কেউ কথা বলছে না। আমি এবার আম্মুর পাশে গিয়ে বসলাম। তারপর আম্মুর হাত ধরে তার দিকে তাকিয়ে বললাম, আম্মু আমাকে বলো কি হয়েছে। আম্মু এবার বলা শুরু করলো, চেরিনকে ওর স্বামী নাকি অনেক অত্যাচার করে। মানে? কেন, আপু কি করেছে? ওর স্বামীটা অনেক খারাপ রে বাবা। ও রাতে নেশা করে এসে মেয়েটাকে অনেক মারধর করে। কথাটা শুনে আমার বুকের ভিতরটা দমড়িয়ে চলছে। এক অজানা ব্যথায় শরীরটা নেড়ে উঠেছে। আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। এখন নিজের মধ্যেই কষ্টটা তীব্র হয়ে যাচ্ছে। আমি রুমে এসে কান্না করতে লাগলাম। হঠাৎ মা রুমে এসে কান্নাকাটি করতে দেখে বলল, কি রে, তুই কান্না করছিস কেন? আমি আম্মুকে দেখে ধরফর করে উঠে চোখ মুছে বললাম, কই না তো মা, আমি কান্না করব কেন? মা কিছুটা বুঝতে পেরে আর কিছু বলল না। তাই বলল, চল খাবার খাবি। তারপর রাতে খাবার খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে চলে গেলাম। আজ কলেজে ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু কান্না করছে। তাই আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু কান্না করছো কেন? এরপর আম্মু যেটা বলল তা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আম্মু বলছিল, যেদিনকে তার স্বামী গতকাল রাতে এত মেরেছে যে আছে হাসপাতালে ভর্তি আছে, আর তার স্বামী তার সাথে থাকতে চায় না। আমি আর কিছু না ভেবে সোজা হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি আপু একটা বেডের উপর শুয়ে আছে আর খালামণি কান্না করছে। তাই আমি আপুর বেডের কাছে চলে গেলাম আর খালামণির কাঁধে হাত দিয়ে বললাম, খালামণি তুমি চিন্তা করো না, আপু খুবই শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। আমরা আছি তো, এতটা ভেঙে পড়ো না। 2 দিন পর আপু কিছুটা সুস্থ হয়ে ওঠে। তারপর আপুকে আমাদের বাসায় নিয়ে আসি। আর মনে মনে জেদ ধরে আপুকে যে অবস্থা করেছে ওকে ইচ্ছে মতো করে শিক্ষা দিব। ও আমার চেরিনের গায়ে হাত তুলেছে। এখন আমি আর আম্মু আপুকে সুস্থ করতে তাকে সেবা যত্ন করে যাচ্ছি। খালু কিছুটা অসুস্থ, তাই খালামণিকে বাসায় চলে যেতে বলি। খালামণিও বেশি জোর করেনি, কারণ তাদের ভুলের জন্যই জেরিনের আজ এই অবস্থা। কিছুদিন পর আপু পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, তাদের ডিভোর্সটাও হয়ে যায়। যদিও আব্বু আম্মু তাই চাইছিল না, কিন্তু আমি আপুর উপরে এরকম অত্যাচারের কারণে সম্পর্কটা রাখতে দেইনি। আপুর যদিও বিয়ে হয়ে গেছে, কিন্তু তাতে আমার একটু কষ্ট নেই। এরপর আপু আর আমি আগের মতো পড়াশোনা চালিয়ে যাই। কিছুদিন পর আমিও ভার্সিটিতে উঠি। আপু ভার্সিটিতে তেমন কোনো ছেলের সাথে কথা বলে না, তাই আমিও অনেক খুশি। একদিন ভার্সিটি থেকে আসার সময় বলি, আপু আমাকে তোমার কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন কেন রে? না, এমনি জিজ্ঞেস করতে পারি না? না, তা পারিস। তাহলে এবার বলো, আমাকে তোমার কেমন লাগে? না, তোকে তো ভালোই লাগে। তোমার বর হলে কেমন হবে? আপু চোখ কপালে উঠিয়ে বলল, ওই, মাথা সমস্যা আছে রে তোর? সমস্যা থাকবে কেন আপু? তাহলে এগুলো কি বলছিস? কি আবার বললাম? বলছি তোমার বর হলে কেমন হবে। আপু এবার কিছুটা ঠান্ডা মাথায় বলল, আরে বোকা, তুই আমার বর হতে যাবি কেন? আমি তোর থেকে 3 বছরের বড়। আর সবচেয়ে বড় কথা হলো আমি তোর বোন। বড় হয়েছে তো কি হয়েছে, আর তুমি তো আমার আপন মায়ের পেটের বোন না, খালাতো বোন। হয়েছে, তোর সাথে কথা বলে আর পারবো না। এবার চুপ করে হাঁট। তারপর দুজন বাসায় চলে গেলাম। আম্মু রাতের খাবার খেতে ডাকছে, তাই আমি চলে গেলাম। সবাই টেবিলে বসে আছে, আমি গিয়ে আপুর পাশে বসলাম। কি রে নীলা, খাচ্ছিস না কেন?
আম্মু আব্বুকে খাইয়ে দিতে বলো, আমি আপুর হাতে খাবো। এবার আম্মু আপুর দিকে তাকালে আপু এবার আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে রুমে চলে আসলাম, কিছুক্ষণ পড়াশোনা করে শুয়ে পড়লাম। সকালে নাস্তা শেষ করে আপুকে নিয়ে ভার্সিটিতে চলে গেলাম। বাসায় আসবো তখন আপুকে দেখলাম একটা ছেলের সাথে বাহিরে দাঁড়িয়ে কথা বলছে। তাই আমি তাদের কাছে চলে গেলাম। তারপর আপু আমাকে দেখে ছেলেটার থেকে চলে আসে, আমাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আপু ছেলেটা কে? আমাদের সাথেই পড়ে। ও, এরপর আর কোনো কথা বলছি না। বিকেলে ঘুরতে বের হলাম, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এইভাবেই আমার দিনকাল চলছে। একদিন সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন দেখি একটা ছেলে একটা মেয়েকে রাস্তায় বিরক্ত করছে। ছেলেটাকে পিছন থেকে দেখে মনে হলো নেশা করেছে, তাই আমরা সব বন্ধুরা এগিয়ে গেলাম। আমি তো ছেলেটার কাছে গিয়ে দেখি, আরে এটা তো ওই ছেলেটা যে আপুর জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই মনে মনে একটা ছক তৈরি করে ফেললাম, আর বন্ধুদেরকে ওকে খাতির যত্ন করতে বললাম। একটু পরে আমি ওর একটা হাত ভেঙে দিলাম, যাতে কোনো মেয়ের জীবন নিয়ে ও আর খেলা করতে না পারে। তখন কিছুটা আফসা আলো ছিল, কিন্তু ও নেশা করার কারণে আমাকে চিনতে পারিনি। এরপর সবাই বাসায় চলে আসলাম, বাসার কাউকে কিছু বলেনি। তবে রাতে আপুর সাথে দেখা করতে গেলে আপু বলে, কিরে, তোর গলার নিচে দাগ কেন? ও কিছু না আপু। আমার সামনে মিথ্যা বলছিস? আমি আর চুপ করে থাকতে পারলাম না, আপুকে সত্যিটা বললে আপু ঠাস ঠাস দুইটা বসিয়ে দিল। তোরে কে মারতে বলেছিল ওকে? বেশি মাস্তানি দেখাস তাই না? বের হ রুম থেকে, ফাজিল ছেলে। আমি আপুর ব্যবহার দেখে হা হয়ে আছি। যার জন্য চুরি সেই বলে চোর। মন খারাপ করে রুমে চলে আসলাম। তারপর রাতে খাবার খেয়ে রুমে চলে আসলাম। সকালে আপুকে না নিয়ে ভার্সিটিতে চলে আসলাম। আপু আমাকে না দেখে সেও একা একা চলে আসে। ক্লাস শেষে আমি বাসায় আসবো, তখনই আপু আমার সামনে এসে বলতে লাগলো, কিরে, আমায় ছেড়ে চলে আসলি যে? না এমনি একটু কাজ ছিল তো তাই। একদম ন্যাকামি করবি না। আমি জানি তুই কালকের ঘটনার জন্য আমার উপর রাগ করে আছিস। আরে না, কি বলো? আচ্ছা চলো। সরি, কেন? কালকে ওটা রাগ করে বলে ফেলেছি। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তারপর আমি কোনো উত্তর দিলাম না, আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। কিছুদিন পর ইদানিং আপুকে দেখছি ওই ছেলেটার সাথে আপু খুব বেশি কথা বলছে। মাঝে মাঝে আমাকে ফেলে ওর সাথে চলে আসে। এটা দেখে আমার কিছুটা রাগও ওঠে। তাই পরের দিন ভার্সিটিতে গিয়ে ওই বড় ভাইয়াকে বললাম, দেখুন ভাই, আপুর সাথে বেশি কথা বলিয়েন না। কেন, তুই কি করবি রে? আমি কিছু করবো না, আপনাকে শুধু বলছি আপুর সাথে কথা বলবেন না। দেখা যাবে। আর আমি জেরিনের সাথে কথা বলবো, পারলে তুই ঠেকাস। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসি। পরের দিন ভার্সিটিতে চলে যাই। আসার পথে আপু ওই বড় ভাইয়ের সামনে আমাকে জিজ্ঞেস করলো, তুই নিখিলকে কি বলেছিস? কি বলছি আপু? দেখ নিলয়, আমি তোদের বাড়িতে থাকি বলে এই নয় যে তুই যা বলবি আমি তাই করতে বাধ্য হব। দেখলাম নিখিল মিটমিটি হাসছে। আর কখন হবে না আপু। আচ্ছা ঠিক আছে, চল এবার। এরপর বাসায় চলে আসলাম। বিকেলে রাস্তায় নিখিলের সাথে দেখা হলে নিখিল আমাকে বলল, কিরে কেমন দিলাম? তোর মুখটা না দেখতে তখন কেমন হয়েছিল রে? তখন যদি একটা আয়না থাকতো তাহলে দেখাতে পারতাম। দেখুন আপনি যা করছেন তা কিন্তু ঠিক না। কি ঠিক আর কি ঠিক না তোর কাছ থেকে শিখতে হবে নাকি? দেখুন, আমাদের মাঝে আসলে কিন্তু আপনার ভালো হবে না, বলে দিচ্ছি। কি করবি রে তুই? আর ওর পিছনে তুই পড়ে আছিস কেন? আর ও তো একটা বাজে মেয়ে। দেখছিস না তোদের বাড়িতে থাকে, তোকে আবার অপমান করে অন্যদের সামনে। এবারে নিজের রাগকে দমন করতে না পেরে সোজা নিখিলের গালে বসিয়ে দিলাম আর বললাম, তুই আমাকে নিয়ে যা বলার বল, কিন্তু আমার আপুকে নিয়ে যদি আর একটা কথা বলিস তাহলে তোকে পুঁতে ফেলবো। নিখিল আমার সাথে হাতে পারবে না বলে বলতে লাগলো, তোর অবস্থা কাল কি হয় দেখ। তোর কোন বাপকে নিয়ে আসবি আসিস, দেখে দিব। অতঃপর আমি সোজা বাসায় চলে আসলাম। যাওয়ার সময় আপুর জন্য ফুচকা নিয়ে গেলাম। এই পচা জিনিস পাগলি অনেক পছন্দ করে। বাসায় গিয়ে সোজা আপুর রুমে চলে গেলাম। কি রে, হাত কি? আমি তার সামনে নিয়ে ঝোলাতে লাগলাম। ফুচকা দে তাড়াতাড়ি। দাঁড়াও, এত উত্তেজিত হচ্ছ কেন? আমি খাইয়ে দিব, নয়তো তোমায় দিব না। আচ্ছা দে তাহলে ভাই। ওই, তুমি আমায় আর কখনো ভাইয়া রাখবে না, নাম ধরে রাখবে। কেন রে? বেশি কথা বলবা না, এই হা করো। এরপর আপুকে ফুচকা খাইয়ে দিলাম। পরের দিন আপুকে নিয়ে ভার্সিটিতে গেলাম। ক্লাস শেষে আপুর জন্য গেটে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ দেখি আপু নিখিলের সাথে আসছে। আমি যেই আপুর কাছে আসলাম, আপু আমার গালে 4টা চড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এবার আপু বলতে লাগলো, নিলয়, তুই এত খারাপ হলি কিভাবে যে আমায় নিয়ে ওর কাছে বাজে কথা বলিস? ছি, তোকে এখন ভাই বলতেও লজ্জা লাগে। আর এরপর যদি তুই কারো কাছে এ ধরনের কথা বলিস তাহলে সত্যি তোদের বাড়িতে আর কখনো যাব না। সরি আপু, আর কখনো হবে না। প্লিজ তুমি এরকমটা করো না, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করে দাও। আপু আর কিছু না বলে বাড়ি চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ
নিখিল আমার সামনে এসে, কি ভাই, অনেক বড় হয়ে গেছে তাই না? আর কখনো আমার সাথে বাঁচতে এসো না, তাহলে তোমার অবস্থা এমন করব যে তুমি নিজেও জানবে না, শুধু চোখের জল গড়িয়ে পড়বে। আপনি আমার সাথে এরকমটা করেছেন কেন? আর আপুকে কি বলেছেন? শুনবি কি বলেছি? তাহলে শোন। গতকাল বলেছি না যে তোকে শায়েস্তা করব, তাই তোর জেরিনকে বলেছি। জেরিন, তুমি নাকি নিলয়কে ভালো, ওকে পাওয়ার জন্য ওই বিয়েটা ভেঙে দিয়েছো, আর এতদিন তুমি নাকি নাটক করছিলে। এগুলো নিলয় আমাকে বলেছে। এই কথা শুনে তোর প্রতি ওর ঘৃণা সৃষ্টি হলো, আর বাকিটা তো কানেই শুনলি। এরপর নিখিল আমার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমার বন্ধু আলী আসলো। আমার অবস্থা এরকম দেখে আলী বলতে লাগলো, কিরে দোস্ত, তোর চেহারা এমন দেখাচ্ছে কেন? তারপর ওকে সব খুলে বললাম। আসলে ও আগে থেকে সব জানতো, আর জেরিন আপুর সাথে আগে বিয়ে হওয়া ছেলেটাকে সাহায্য করতে ওই সাহায্য করেছিল। বলতে গেলে ওই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। কি বলছিস? এতদিন তাহলে আমাকে বলিসনি কেন? শালারে আজকেই পুঁতে ফেলবো। তুই খালি দেখে যা ওর কি হাল করি। না দোস্ত, ওকে কিছু করবি না। আগে দেখি ও কতদূর যেতে পারে। ও দমটা টের পেয়ে নেই, তারপর ওটা তুলে নিব। আচ্ছা, তুই যা ভালো বুঝিস। হুম। চলে আসলাম বাড়িতে। সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। রাতে আম্মু খাবার খেতে ডাকতে আসলো, কিন্তু আমি না করে দেই। আপু টেবিলে গিয়ে দেখে আমি নেই, তাই আম্মুকে জিজ্ঞেস করলো, খালা, নিলয় খেতে আসেনি? না রে মা, ও আজ খাবে না। বুঝতে পারলো হয়তো রাগ করেছি। খালা, তুমি ওর খাবার বেড়ে রাখো, আমি নিয়ে যাব। আম্মু ও খাবার বেড়ে রাখলো, কারণ আম্মু জানে জেরিন খাবার নিয়ে গেলে নিলয় কখনো না করতে পারে না। একটু পর জেরিন আপুকে আমার জন্য খাবার নিয়ে আসে। আপু সোজা আমার রুমে চলে আসলো। এসে দেখে আমি মোবাইলে ফেসবুক দেখছি। হঠাৎ ভাত আমার মুখের সামনে এনে ধরলো। আমি কিছুটা সরে গেলাম। যদি না নিস তাহলে আমি কালকেই চলে যাব। আমি আর কিছু না বলে বললাম, আচ্ছা দাও। এরপর আপু আমাকে খাইয়ে দিতে লাগলো। আমিও খেতে লাগলাম, কিন্তু আপুর দিকে তাকাচ্ছি না, শুধু গিলেই যাচ্ছি। খাওয়া শেষে আপু বলল, কাল যদি আমাকে ফেলে চলে যাস তাহলে তোর অবস্থা খারাপ হবে। আর আমার উপর এখনো রেগে আছিস? আপু, ওই নিখিল ভাইয়ের সাথে কথা বলো না প্লিজ, সে ভালো ছেলে নয়। বাদ দে ওর কথা, তুই এখন শুয়ে পড়, আর কালকে আমাকে নিয়ে যাবি। আমি আর কিছু বলতে পারলাম না। আপুর রুম থেকে চলে গেল। আমি আপুর আচরণ দেখে অবাক হচ্ছি, আর ভাবছি এটা কি জেরিন আপু না অন্য কেউ। আমার মাথায় যে আর নিতে পারছি না। এরপর গল্প লেখা শুরু করলাম। কিছুটা গল্প ফেসবুকে আপলোড করে শুয়ে পড়লাম। আমার সুখ দুঃখের কথাগুলো শুধু এখানেই প্রকাশ করে নিজের মনে ব্যথাগুলো দূর করার চেষ্টা করি, কারণ আমার যে কষ্টগুলো কারো কাছে বলার সাহস পাই না। যাই হোক, সকালে নাস্তা করে আপুকে নিয়ে কলেজে গেলাম আর বললাম, আপু প্লিজ ওই নিখিলের সাথে কথা বলো না। তুই ক্লাসে চলে যা, ছুটির সময় তুই চলে যাস, আমি একাই ফিরতে পারবো। আমি আর কিছু না বলে ক্লাসে চলে গেলাম। ভার্সিটি শেষে বাসায় ফিরবো। আজ যেহেতু আপু আমার সাথে যাবে না, তাই একটু ঘুরে আসার চিন্তা করলাম। বাড়িতে ফিরে যাচ্ছি, তখনই দেখলাম আপু নিখিলের সাথে বাসায় ফিরছে। এটা দেখে আমার খুব জেদ হলো। মনে মনে ভাবলাম আজ কিছু একটা করতেই হবে, নয়তো তাদের সম্পর্ক আরো গভীরে চলে যাবে। তারপর বাসায় চলে আসলাম। রাতে আপু রুমে গিয়ে বললাম, আপু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার বউ বানাতে চাই, প্লিজ মানা করো না। তুই এত খারাপ আমি কখনো চিন্তাও করতে পারিনি। বের হ রুম থেকে, নয়তো আমি তোদের বাড়ি ছেড়ে চলে যাব। না আপু, আমি আর তোমার রুমে কখনো আসবো না। আমি এবার কান্না করতে করতে রুম থেকে বের হয়ে আসলাম। রুম থেকে বের হয়ে দেখি আম্মু দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি চোখ মুছে রুমে চলে গেলাম। আম্মুও পিছন পিছন আসতে লাগলো। আমি রুমে ঢুকে বিছানায় পড়ে কাঁদতে লাগলাম। আম্মু যে আমার পিছনে ছিল আমি তা লক্ষ্য করিনি। হঠাৎ আমার কাঁধে কারো যেন হাত। আমি পিছনে ফিরে দেখি আম্মু, তাই তাড়াতাড়ি করে চোখ মুছে ফেললাম। কিছু বলবে আম্মু? জেরিনকে অনেক ভালোবাসিস না রে? কি বলছো আম্মু? আমি কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে সব শুনেছি। এবার আর সত্যিটা লুকিয়ে রাখতে পারলাম না, তাই আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। দেখ পাগল ছেলের কাণ্ড, সত্যিটা বলতে না পারলে কিন্তু তা হারাতে হবে। হ্যাঁ, আম্মু জেরিন আপুকে অনেক ভালোবাসি।
এই বোকা, ভালোবাসিস তো ভালো কথা, তবে এখনো কান্না করিস কেন? আম্মু আপু মনে হয় অন্য কাউকে ভালোবাসে, তাই আমাকে মেনে নিতে পারছে না। আচ্ছা, যদি তা না হয় তাহলে ওকে বিয়ে করতে পারবি তো? আম্মু, আপু যেভাবে হোক আমি চাই, আর বাকিটা তোমার ব্যাপার। আচ্ছা, তুই কান্না করিস কেন বাবা? তুই না আমার ছেলে, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে? তুই শুয়ে থাক, আমি দেখছি। আম্মু আমার রুম থেকে বের হয়ে আপুর রুমে আসে। খালামণি তুমি এখানে? কেন, আসতে পারি না? দূর, কি বলো? তুমি কি কখনো এই সময় আমার রুমে আসো না? একটা সত্যি কথা বলবি মা? এভাবে বলছো কেন? তোমরাই তো আমার পরিবার। আচ্ছা মা, তুই সত্যি করে বলতো, তুই কাউকে ভালোবাসিস কিনা? কি বলছো খালা? আমি আর কখনো কাউকে ভালোবাসবো? তা হয়তো আমার কপালে নেই। এভাবে বলছিস কেন মা? তোকে কেউ যে নিজের থেকেও বেশি ভালোবাসে, তাকে তুই জানিস? কি বলো? আমাকে আবার কে ভালোবাসবে? নিলয়। নিলয় তোকে খুব ভালোবাসে মা। খালামণি তুমি কি বলছো? প্রথমত আমি ওর থেকে বড়, আবার আমার একটা বিয়েও হয়েছে, আর নিলয় একটা অবিবাহিত ছেলে। এটা হতে পারে না খালা। দেখ মা, ভালোবাসা বয়স দিয়ে কিচ্ছু হয় না, আর বিবাহিত বা অবিবাহিত তাতে সবার কিচ্ছু যায় আসে না। এক কথায় ভালোবাসা অন্ধ। কিন্তু খালামণি। কোনো কিন্তু নয় মা, তুই রাজি হয়ে যা মা। ও তোকে অনেক ভালোবাসে। আমার পাগল ছেলেটা, ও ছেলে হিসেবে কেমন তাও তুই জানিস। মা, আমি তোকে কখনো বোনের মেয়ে বলিনি। তুই বিয়ে হবার পর নিজের মেয়ে হয়েই থাকবি। আপু আর কিছু বলতে না পেরে রাজি হয়ে গেল। আসলে এই বাড়ি এবং বাড়ির মানুষগুলোর সাথেই যে ওর গভীর একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। এখন এই বাড়ির মানুষগুলোর কথাগুলো যে জেরিন ফেলতে পারিনি। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি এখন বাসর ঘরে এক বুক সাহস নিয়ে প্রবেশ করলাম। সোজা বিছানায় গিয়ে আপুর ঘুমটা, ও সরি, এখন তো বউ যে সালাম করে তা আমি খুশি টেলে ভুলিয়ে গিয়েছিলাম। যেই বউয়ের ঘুমটা তুলতে যাব, চুম্মা। বাসর ঘরে বউয়ের ঘুমটা তুলতে বউ আমার গালে ঠাস ঠাস চারটা বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। তুই এত বড় সাহস কোথায় পেলি আমার ঘুমটা সরিয়ে নেওয়ার? তুই কখনো আমার কাছে আসার চেষ্টা করবি না। তুমি তো আমার বউ, আর তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে। রাখ তোর স্বামীর অধিকার। কখনো আমার উপর তোর স্বামিত্ব দেখাতে আসবি না। তাহলে আমাকে বিয়ে করলে কেন? হারামি, তুই তো একটা লুচ্চা, আর আমার দেহের উপর তোর লোভ ছিল। এই কারণেই তুই আমাকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। নয়তো তোর থেকে 3 বছর বড় হওয়া সত্ত্বেও বড় খালাতো বোনকে বিয়ে করছিস। তোর মাকে দিয়ে আমাকে বিয়ের প্রস্তাব করিস। তখন রাজি ছিলাম না বলে। তাহলে আম্মুর প্রস্তাবে রাজি হলে কেন? তোর আম্মু আমাকে ছোটবেলা থেকে নিজের মেয়ে বলে পরিচয় দিত, আর আমাকে তেমনই ভালোবাসে, কিন্তু তার কথাটা ফেলতে পারিনি, আর এই জন্যই তোকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে। আরে তোর যদি কন্ট্রোল ক্ষমতা এতই কম, তাহলে পতিতালয়ে যেতে পারতি, সেখানে তোর ইচ্ছে পূরণ করতি। কেন আমার জীবনে আসলি? আগামী 6 মাসের মধ্যে আমাকে ডিভোর্স দিবি। 2 মাসের মধ্যে পরীক্ষা, তারপর রেজাল্ট বের হলে আমি একটা চাকরি নিয়ে তোর বাসা থেকে চলে যাব, আর তুই আমাকে বাধা দিতে পারবি না। কথাগুলো মনে থাকে যেন। এবার তুই আমার রুম থেকে বের হ। কখনো আমার উপর নিজের অধিকার ফলাতে আসিস না, তাহলে খুব খারাপ হবে। তোরে দিয়ে তো বিশ্বাস নেই, কখন কি করে ফেলিস। আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, মুখ দিয়ে যে কোনো কথাই বের হচ্ছে না। তাই রুম থেকে বের হয়ে বারান্দায় এসে ফ্লোরে শুয়ে পড়লাম। ভাবছি আমার জীবনে এটা কি ঘটতে চলেছে। আমি কি এতটাই খারাপ যে কিনা জেরিনের দেহের প্রতি লোভী, আর ও আমাকে পতিতালয়ে যাওয়া ছেলেদের সাথে তুলনা করলো? এই ছিল আমার জন্য ওর মনে। আমি তোকে সরল মনে ভালোবেসে যাচ্ছিলাম, কখনো ও বিবাহিত মেয়ে বলে কিছু মনে করিনি। মাথাটা যে মনে হচ্ছে ভেঙে যাবে, এতটা ব্যথা নেওয়ার ক্ষমতা আমার নেই। ভাবতে ভাবতে কখন যে ফ্লোরের উপরই ঘুমিয়ে গেলাম তা জানি না। সকালে জেরিন ঘুম থেকে উঠে আমাকে কোথাও দেখতে পায় না। তারপর বারান্দায় গিয়ে দেখে আমি শুয়ে আছি। টেবিল থেকে এক গ্লাস পানি এনে আমার মুখের উপর মারলো। আমি ধরপড় করে ঘুম থেকে উঠে বললাম, এটা কি করলে? তাহলে এখনো ঘুমিয়ে আছিস কেন? তাই বলে আমার সাথে এটা করবে? এখন তো শুরু এভাবে। তোকে এই 6 মাসে তোর জীবন নরকে পরিণত করব। এটা বলে জেরিন চলে গেল। আমি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই দেখে আমার জন্য অপেক্ষা করছে, তাই আমি টেবিলের সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। তারপরে এক মনে খাবার খেয়ে যাচ্ছি। আম্মু আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি কোনো কথা বলছি না। এরপর খাবার খেয়ে সোজা উপরে চলে গেলাম। একটু পর জেরিনও চলে আসে। দেখলাম জেরিন রেডি হয়ে কোথাও বের হতে লাগলো। আমি বললাম, কোথায় যাচ্ছ? তা কি তোকে কৈফিয়ত করতে হবে নাকি? আমি চুপ করে রইলাম। আম্মুকে জরুরি কাজ আছে বলে ভার্সিটিতে চলে যাই। আম্মুও কিছু বলেনি। আমি রুমে ঘুমিয়ে পড়লাম। রাতে ভালো করে ঘুমাতে পারিনি,
তাই অল্পতেই ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে বাইরে ঘুরতে গেলাম। রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন আলীর সাথে দেখা। কিরে, আজ ভার্সিটিতে যাসনি? একটু কাজ ছিল রে। কাল জেরিন আপুর সাথে বিয়ে হয়েছে। দোস্ত, তুই এটা কিভাবে পারলি? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? আমাকে ছাড়া তুই এটা করতে পারলি? ভাই তুই রাগ করিস না, আমার কথা শোন। তোর শালা, তোর সাথে কোনো কথা নেই। ভাই আমার জীবনটা শেষ রে। কি বলছিস? বুঝলাম না। এরপর আলীকে সবকিছু খুলে বললাম। কি বলিস? জেরিন আপু তোর সাথে এত কিছু করছে? হুম। তুই চিন্তা করিস না, দেখি তোর জন্য কি করা যায়। এরপর বাসায় ফিরতে যাব, তখনই দেখি জেরিন নিখিলের সাথে একসাথে বাসায় ফিরছে। আমি ওদিকে না তাকিয়ে আলীকে নিয়ে উকিলের কাছে গেলাম, সব ঠিকঠাক করে আসলাম। বাসায় গিয়ে দেখি জেরিন আম্মুর সাথে কাজে সাহায্য করছে। ওকে দেখে মনে হয় না ও কতটা রাগী মেয়ে, হয়তো আম্মু ওকে এজন্যই অনেক ভালোবাসে। আম্মু আমাকে দেখে বলল, কোথায় গিয়েছিলি নিলয়? এই তো আম্মু, একটু বাইরে ঘুরে আসলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে চলে গেলাম। বিছানায় শুয়ে আছি, কখন যেন চোখ দুটি বুজে এসেছে তা জানি না। হঠাৎ কে যেন খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি মা গো বলে একটা চিৎকার দিলাম। ধাক্কাটা জেরিন দিয়েছে। কোমরে অনেক ব্যথা পেয়েছি। আমার চোখ দিয়ে পানি ঝরছে আর জেরিন হাসছে। হঠাৎ আম্মু রুমে এসে বলল, কিরে চিৎকার করলি কেন এইভাবে? আসলে আম্মু একটা তেলাপোকা বিছানায় উঠেছিল, তাই ভাবছিলাম কি যেন আমাকে আক্রমণ করছে। আম্মু একটু শরম দিয়ে চলে গেল। আমিও জেরিনকে সরি বলে চলে গেলাম। এভাবে আমার দিন কাটতে লাগলো। একদিন ভার্সিটিতে দেখি নিখিল আর জেরিন একসাথে বসে আছে। আমি গিয়ে সোজা জেরিনের হাত ধরে তুলে বললাম, দেখুন আমার স্ত্রী হিসেবে যতদিন থাকবেন ততদিনে পরপুরুষের সাথে কথা বলতে পারবেন না। এবার নিখিল আমার গালে থাপ্পড় দিলে আলী দৌড়ে চলে আসে। এরপর দুজনে মিলে নিখিলকে মারধর করি। একটু পর ওকে মারা বন্ধ করি। তারপর জেরিন দেখলাম কান্না করে ওর কাছে যাচ্ছে। আমি ওর হাত ধরতে গেলে জেরিন আমার গালে থাপ্পড় মেরে বলল, গুন্ডা ডাকাতের দল। এবার আর কন্ট্রোল করতে না পেরে ওর গালে গায়ের সব জোর দিয়ে বসিয়ে দিলাম আর বললাম, ওই নষ্টা, আর একটা কথা বলবি না। তোর মতো নষ্টাকে আমি কি বলে ভালোবেসেছিলাম তা আমি জানি না। হয়তো তোর রক্তে ওটা বিদ্যমান, নয়তো স্বামী থাকতে অন্য কারোর সাথে ঘুরে বেড়াস। একটু পর ভার্সিটির সকল স্টুডেন্ট চলে আসলো। উপাচার্য বাবাকে ডাকলেন। আমি জেরিনের গায়ে হাত তুলেছি বলে বাবা আমাকে ত্যায্য পুত্র করলো। আর উপাচার্যকে বলল, আমার কাজ আমি করেছি, বাকি সিদ্ধান্ত আপনাদের। এবার বাবা জেরিনকে নিয়ে বাসায় চলে গেল। আসলে বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী, তাই অপমানে আমাকে ত্যায্য পুত্র করেছে। আর উপাচার্য আমার অবস্থা দেখে বলল, এবারের মতো তোমায় ক্ষমা করা হলো। আর শোনো, আলী ওর বাবার জন্য তোমাকেও কিছু বললাম না, তোমাকেও এবারের মতো ক্ষমা করলাম। পরের বার ভার্সিটি থেকে টিসি দিয়ে পুলিশে দিব। তোমরা জানো এখানে ভার্সিটির ঐতিহ্য জড়িত। আমরা চুপ করে আছি, তারপরে স্যার চলে যেতে বলল। তারপর বের হয়ে আসলাম স্যারের রুম থেকে। এখন শুধু জেনের জন্য ঘৃণা ছাড়ার কিছুই নেই। বাড়ির জন্য কোনো চিন্তা নেই, শুধু মাকে দেখতে মন চাচ্ছে। হয়তো বাবা আম্মুর কাছেও আমাকে খারাপ বানিয়ে দিবে। আপনারা হয়তো বলতে পারেন এখন আমি কি করব। আসলে আমি অনলাইন বিজনেস করি বাবার কাছে কিছুটা ধারণা নিয়ে, আর ডেবিট কার্ড তো সাথেই থাকে। এ দিয়ে বিন্দাস জীবন চলে যাবে, শুধু মানুষগুলো থাকবে না। আলী ওদের বাসায় থাকতে বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছি, তাই একটা বাসা খুঁজছি। বাসারও জোগান হয়ে গেছে। আসলে টাকা থাকলে অনেক কিছুই সম্ভব। আমরা যতই অপরকে জ্ঞান দেই না কেন যে টাকা দিয়ে সব হয় না, কিন্তু দিন শেষে সেই টাকার পিছনেই আমরা ঘুরি। এরপর নতুন বাসা থেকেই ভার্সিটিতে লেখাপড়া করছি। জেরিন আর আমি একে অন্যের থেকে দূরে থাকি, কেউ কারোর সামনে আসতে চেষ্টা করি না। একদিন ভার্সিটিতে দেখলাম জেরিন একটা গাছের নিচে বসে কান্না করছিল। তখন পাশে ওর এক বান্ধবী ওকে সান্ত্বনা দিচ্ছে। আমি একটা মেয়েকে দিয়ে ওর বান্ধবীকে ডেকে আনলাম। আপু, উনি কান্না করছে কেন? আসলে ওয়াসকে ফ্রেম ফ্ল্যাপের টাকা এনেছিল, কিন্তু কিভাবে যেন চুরি হয়ে গেছে। আর কারো থেকে এখন ধারও নিতে পারছে না, আর পরিবার থেকে কিভাবে আবার টাকা চাইবে তাও ভয় পাচ্ছে। টাকাটা আজকে দিতে না পারলেও ও হয়তো পরীক্ষা দিতে পারবে না। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপু। কত টাকা জানেন কি? 25,000 টাকা। ও আচ্ছা, দেখুন ব্যবস্থা করতে পারেন কিনা। তারপর এটিএম বুথ থেকে 25,000 টাকা তুলে মুখে মাস্ক দিয়ে অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে ওর নামে টাকাটা জমা করে দিলাম। ভাবছেন যাকে আমি ঘৃণা করি তাকে এই বিপদ থেকে কেন আমি উদ্ধার করলাম? আপনি এতদিন যা শিখে আসছেন তা সম্পূর্ণটা ভুল। আসলে শত্রু সবচেয়ে বেশি আঘাত পায় যখন আপনি তাকে বিপদে সাহায্য করেন, আর এই অনুশোচনায় সে সারা জীবন আপনার অপেক্ষায় থাকবে আর একটাবার ক্ষমা চাইতে পথে তাকিয়ে থাকবে। হঠাৎ কোনোভাবে জেরিন জানতে পারলো তার ফর্ম ফিল আপের টাকাটা জমা হয়ে গেছে। সে খুশির থেকে বেশি অবাক হচ্ছে। সে ভাবছে তার ফর্ম ফিল আপের টাকা কে প্রদান করলো। একটু পর নিখিল জেরিনকে বলল, জেরিন টেনশনে আছে মনে হয়। আসলে আমার ফর্ম ফিল আপের টাকাটা কে যেন প্রদান করেছে, কিন্তু কে করলো আমি বুঝতেছি না। তুমি এতটা বোকা যে এখনো খুঁজে পেলে না। সত্যি আমি জানি না। নিখিল বুঝতে পারলো যেহেতু কেউ বলে টাকাটা দেয়নি, তাহলে সে সত্যিটা কখনো ওকে বলবে না।
তাই বলল, আরে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তোমার জন্য সামান্য টাকাটা কিছুই না। সত্যি তুমি দিয়েছো? আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আমি নিজেকে অনেক ধন্য মনে করছি তোমার মতো একটা বন্ধু পেয়ে। আরে বন্ধু হয়ে বন্ধুর বিপদে দাঁড়ানোটাই তো হলো প্রকৃত বন্ধু। রাতে শুয়ে অতীতের কথাগুলো ভাবছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। জি, কে বলছেন? ওপাশ থেকে বলল, আমি অ্যাডভোকেট হাফিজ রহমান। আপনি কি নিলয়? জি স্যার। আপনার কাজ সম্পূর্ণ। আপনি ইচ্ছে করলে আগামীকাল এসে পেপারটা নিয়ে যেতে পারেন। ঠিক আছে স্যার, আমি কালকেই অফিসে আসছি। ধন্যবাদ স্যার। ফোনটা কেটে দিয়ে কালকের জন্য পরিকল্পনা করতে লাগলাম। চিন্তা করতে একটা সময় ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে একটা পত্র লিখলাম। তারপর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে পত্রটা নিয়ে বাহিরে চলে গেলাম। একটা হোটেল থেকে নাস্তা করে 10টা বাজে উকিলের কাছে চলে গেলাম। সেখান থেকে পেপারটা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটিতে প্রবেশ করব, তখনই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। চেয়ে দেখলাম জেরিনের সাথে তখন ধাক্কা লেগেছিল। আমি যেই সরি বলতে যাব, তখনই জেরিন বলে উঠল, কোথার থেকে যেন এই লুচ্চাগুলো আসে, এগুলোকে দেখলে শরীরের মধ্যে বিষাক্ত মনে হয়। আমি আর কিছু না বলে সোজা অফিসের রুমে চলে গেলাম। অফিস থেকে আমার সব ডকুমেন্ট সংগ্রহ করে বেরিয়ে গেলাম আর একটা মেয়েকে খুঁজতে লাগলাম। হঠাৎ মেয়েটিকে দেখলাম বসে বই দেখছে। আমি সোজা গিয়ে ওই আপুর পাশে বসলাম। তারপর উকিল থেকে আনা পেপারটা আর আমার লেখা পত্রটা একটা ফাইল করে আপুর হাতে দিয়ে বললাম, আপু, এই ফাইলটা আগামীকাল ভার্সিটিতে জেরিন আপু আসলে তাকে দিয়ে দিও। প্লিজ আপু, আমার এইটুকু উপকার করো। তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি কাল জেরিনকে ওটা দিয়ে দিব। আচ্ছা, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? জানি না আপু, আমি আসি, হয়তো কোনো একদিন দেখা হবে। এটা বলে চলে আসলাম। তারপর হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে সোজা বাসায় গিয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমে সন্ধ্যা হয়ে গেল। তারপর ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়িওয়ালাকে আগেই বলে রেখেছি। চলে আসলাম শহর বদলানোর বাস স্টেশন। আগের থেকেই অনলাইনে টিকিট কিনে আছি। অতঃপর বাসে উঠে বসলাম। সিটে হেলান দিয়ে চোখ দুটো বুজে রইলাম। আজকের ভার্সিটিতে জেরিনের সাথে ঘটে যাওয়া ঘটনা ভাবছি। জেরিন আমাকে এতটা বাজে ছেলে ভাবে? আমি তোকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে এতটাই ঘৃণা করে যে আমাকে দেখলে ওর, না আর পারছি না। মাথাটা খুবই ভার হয়ে আছে। আম্মুর কথা ভীষণ মনে পড়ছে। যখনই মোবাইলটা খুঁজতে গেলাম, তখনই মনে পড়ল সিমটা তো খুলে ফেলেছি। মনটা চাইছিল আম্মুর সাথে কথা বলতে, কিন্তু কেমন যেন বাধা মনে হলো। তাই আর কিছু না ভেবে চোখ বোঝার চেষ্টা করলাম। চোখ দুটো খুলে দেখি সকাল হয়ে গেছে। সবাই গাড়ি থেকে নেমে গেছে, একা আমি শুধু তখন বাসে আছি। তখন কন্ট্রাক্টর এসে আমাকে জাগালে আমি তা দেখি। তারপর আমিও বাস থেকে নেমে সোজা অজানা কোনো পথে হাঁটতে লাগলাম। কিছু পথ হাঁটার পর একটা এটিএম বুথ থেকে কিছু টাকা তুলে নিলাম। এরপর একটা বাসা খুঁজতে বের হলাম। আর ওদিকে জেরিন ভার্সিটিতে আসে। তখনই ওই মেয়েটি জেরিনের কাছে যায় আর বলল, জেরিন শোন। কি রে, কিছু বলবি? এই ফাইলটা তোর জন্য। ওই ছেলেটা দিয়ে গেছে। কোন ছেলেটা রে? আরে ওই দিন যে ছেলেটা তোর গায়ে হাত তুললো, নামটা কি জানো? নিলয়? হুম। আচ্ছা দেখ, বাসায় গিয়ে দেখবো। তারপর জেরিন ক্লাসে চলে যায়। আমি কিছুটা খোঁজার পরে একটা বাসা পেয়ে গেলাম। বাসাটা দেখতে মোটামুটি ভালোই। আসলে টাকাই বাবা, নয়তো এই শহরে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যায় না। সন্ধ্যা হয়ে আসলে আমি শহরটাকে ঘুরে দেখতে লাগলাম। ভালোই লাগছে। এই শহরে নানা স্থান থেকে আসা মানুষগুলো সাজিয়েছে। রাতে ঘুমাতে যাবে তখন জেরিনের হঠাৎ ফাইলটার কথা মনে পড়ল। তাড়াতাড়ি ফাইলটা খুলে দেখতে লাগলো। ফাইলটার মধ্যে 2টা খাম আছে, তাই আগ্রহ নিয়ে একটা তুলে খুলল। প্রথম পেপারটা দেখে তো জেরিন খুবই বিস্মিত। মনে হচ্ছে সে বিধাতার থেকে বর পেয়েছে। হ্যাঁ, এটা তার ডিভোর্স পেপার। সবকিছু ভালো করে দেখলো যে ঠিক আছে কিনা। নিখিলের স্বাক্ষর করাই আছে। এবার পরের খামটা আগ্রহ সহকারে খুলতে লাগলো। খামটা খুলে দেখে ওটাতে একখানা চিঠি লেখা। জেরিন চিঠিটা খুলে পড়া শুরু করলো। প্রিয় জেরিন, আমি জানি ডিভোর্স লেটারটা পেয়ে তুমি অনেক খুশি। আসলে তুমি আমায় যতটা খারাপ ভেবেছিলে আমি অতটাও খারাপ নই।
তুমি ভাবছো তোমার দেহের প্রতি আমার খারাপ দৃষ্টি ছিল। তুমি জানো তোমাকে আমি কলেজ জীবন থেকে ভালোবাসতে শুরু করি। তোমার যখন বিয়ে ঠিক হলো তখন আমি খুবই দুঃখ পেয়েছি। শুধু বয়সের কারণে তোমার বিয়েটা তখন আটকাতে পারিনি। কিছুদিন তোমার কথা ভেবে অনেক কষ্ট হয়েছিল, তারপর নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছিলাম। জানো, যেদিন তোমাকে তোমার আগের স্বামী মেরেছিল তখন আমার অনেক কষ্ট হয়েছিল, শুধু মুখ দিয়ে প্রকাশ করতে পারিনি। ওই দিন তোমাকে হসপিটালে ভর্তি হওয়ার কথা শুনে আমার মাথার উপর আকাশটা ভেঙে পড়ার মতো হয়েছিল। তুমি সুস্থ হলে বাবা মা তোমাকে তোমার স্বামী বাড়ি ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি তা করতে দেইনি। কারণ তোমার কষ্টগুলো যে আমার বুকে এসে তোমার থেকে বেশি গতিতে আঘাত হানত। চিরিনের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, চিঠি কয়েক জায়গায়ও ভিজে গেছে। তারপর আবার পড়তে লাগলো। তুমি জানো, ওই নিখিল তোমার সাথে খারাপ কিছু করার জন্য বন্ধুত্ব করেছে। আমি সবসময় নিখিলকে তোমার থেকে দূরে থাকতে বলতাম, কিন্তু নিখিল আমাকে অনেক বাজে কথা বলতো, তোমার কাছ থেকে দূরে থাকতে বলতো। আমি জানি না নিখিল তোমার কাছে কি বলতো, আর তাই তুমি আমাকে অপমান আর অবিশ্বাস করতে। তবে বিশ্বাস করো, আমি তোমাকে নিয়ে কখনো তার কাছে, কোনো বন্ধুর কাছে কোনো খারাপ কথা বলিনি। ওই দিন গাছের নিচে দেখলাম তুমি কান্না করছো, তখন ওই আপুটাকে তোমার কান্নার কারণ জিজ্ঞেস করলে বলে তোমার ফর্ম ফিল আপের টাকা চুরি হয়ে গেছে। তাই আমি তখন কাউকে কিছু না বুঝতে দিয়ে অফিসে তোমার নামে টাকাটা জমা করে দেই। তুমি জানো, ওই দিনও তোমার কান্না মাখা মুখটা দেখে আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আমার তো হাত পা তুমি আগেই বেঁধে দিয়েছিলে। আর কিছু লিখতে পারবো না, কলমটা যে আর চলছে না। তবে একটা কথা বলি, নিখিলের কাছ থেকে পারলে দূরে থেকো। ও ছেলেটা তেমন ভালো না, আর আমাকে পারলে ক্ষমা করে দিও। তোমার জীবনটা হয়তো আমি নষ্ট করে দিয়েছি, আর কখনো তোমার সামনে আসবো না। ইতি, তোমার লুচ্চা দেহলোভী নিলয়। চেরিনের চোখে কান্নার জোয়ার বয়ে যাচ্ছে। চিঠিটা বুকে নিয়ে মাথা বালিশে গুজে কান্না শুরু করলো। আজ যে কেউ আর তাকে সান্ত্বনা দিতে কেউ আসবে না। রাত কেটে যাচ্ছে, কিন্তু জেরিন তার দু চোখে এখনো 5 মিনিটের জন্য বুঝতে পারিনি। শেষ রাতে তার চোখ বুজে আসলো। সকাল 8টা হয়ে গেছে, কিন্তু জেরিন এখনো নিচে আসছে না। ও প্রতিদিন সবার আগে উঠে সকালের নাস্তা বানানো শুরু করে দেয়। আম্মু জেরিনকে না দেখতে পেয়ে তার রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখে জেরিন এখনো ঘুমিয়ে আছে। আম্মু ভাবলো হয়তো অসুস্থ, তাই ওর শরীরে হাত দিল। দেখলো না, ঠিক আছে, তাহলে মেয়েটার হলো কি? এবার আম্মু জেরিনকে ডাকলো। জেরিন চোখ খুলে দেখে তার খালামণি, তাই সে তাড়াতাড়ি বিছানা থেকে ওঠে। খালা, তুমি এখানে? ভার্সিটিতে যাবি না? এখনো ঘুমালে হবে? কি বলো, কয়টা বেজেছে? জেরিন ঘড়ির দিকে চেয়ে দেখে 8টা 10 বেজাচ্ছে। এতক্ষণ আম্মু জেরিনের চোখের দিকে তাকায়নি। যেই জেরিন বিছানা থেকে উঠে, কিরে মা, তোর চোখ এমন লাল হয়ে আছে কেন? আর চোখের নিচে কালো হয়ে আছে কেন? না খালামণি, একটু শরীরটা খারাপ ছিল, তাই রাতে ভালো করে ঘুমাতে পারিনি, এই জন্য এরকমটা হয়েছে। আর কোনো কথা না বাড়িয়ে জেরিন তাড়াতাড়ি কিচেনে চলে গেল। সকালে নাস্তা বানাতে চলে যায়। আজ থেকে তার ভার্সিটি নেই। 1 সপ্তাহ পর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাস্তা বানিয়ে আবারও জেরিন তার রুমে চলে আসলো। ডিভোর্স লেটারটাতে তার চোখ যেতেই ওটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। আজ জেরিন সত্যিকারের ভালোবাসা বুঝতে পারছে। চোখ থেকে যেন অশ্রু ঝরা কোনোভাবেই থামছে না। জেরিন ভাবতে লাগলো, আমি এতটা বোকা যে নিলয়কে চিনতে পারলাম না। যে ছেলেটা আমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসলো, তাকে আমি কিভাবে তার বাবা মার কাছ থেকে দূরে সরালাম? আমার জন্য ও বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হলো। সত্যি আমি আজ অনেক বড় অপরাধী। নিলয়, প্লিজ চলে আয়। তোর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমি যে আর নিঃশ্বাসটাও ভালোভাবে নিতে পারছি না। আমি তোকে স্বামীর অধিকার দিব। প্লিজ নিলয়, চলে আয়। তোর জেরিন যে আজ অনেক কষ্টে আছে। তুই কি জেরিনকে ছাড়া এখন ভালো আছিস? তুই যতদিন এই জেরিনের কাছে না আসবি, জেরিন ততদিন কান্না করতে থাকবে, আর তোর পথের পারে চেয়ে থাকবে। এখানের ছোট একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি নিলাম, পাশাপাশি অনলাইন বিজনেসটাও ভালোই চলছে। ভার্সিটিতে এখন কয়েকজন বন্ধু হয়েছে, তার মধ্যে রিমা নামে একটা মেয়ে আমার বেস্ট ফ্রেন্ড। কারণ আমার সকল সমস্যায় সবার আগে রিমা এগিয়ে আসে। মাঝে মধ্যে ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। ওই আমার একমাত্র বন্ধু, যাকে আমি আমার অতীত সম্পর্কে বলেছি। মাঝে মাঝে কোনো মেয়ে আমার সাথে কথা বলতে আসলে ও আমাকে সেখান থেকে টেনে নিয়ে যাবে।
মোট কথা কোনো মেয়ের সাথে কথা বলতে দিবে না, শুধু আমাদের সাথে থাকা সাথী আর পারিসারকে কথা বলতে দিবে। আমি ওকে কিছু বলতেও পারি না, আর এই জন্যই আমার সবচেয়ে বেশি ভয় হয় ও কবে না কি করে ফেলে। একদিন আফিয়া নামে একটা মেয়ে আমার কাছে নোট দেখতে আসলে রিমা আফিয়ার সামনে এসে বলে, আফিয়া কি করিস ওর সাথে? নোট দেখছিলে? এই নে, নোট খাতার প্রয়োজন হলে এটা নিয়ে যা, তবুও কখনো নিলয়ের পাশে আসবি না। আফিয়া মাথা নিচু করে চলে যায়। ওইদিকে জেরিনের শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ঠিক মতো যত্ন নেয় না, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। আম্মু ওকে দেখে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়, জিজ্ঞেস করলেও কিছু বলে না। তাই আম্মু একদিন রাতে ওর রুমে যায়। ও রুমে গিয়ে পেছন থেকে দেখে নিলয়ের ছবি মোবাইলে বের করে কান্না করছে। আম্মু পিছন থেকে বলে উঠল, জেরিন তুই কান্না করছিস কেন? কি বলছো খালামণি? তুই আমার কাছে লুকানোর চেষ্টা করছিস, আর ওই খারাপ ছেলেটাকে মোবাইলে নিয়ে কান্না করছিস কেন? জেরিন আর কিছু না ভেবে কান্না করে বলে, খালামণি ওকে তুমি আর কখনো খারাপ বলবে না প্লিজ। আমার জন্য ও আজ তোমাদের থেকে অনেক দূরে। প্লিজ খালামণি, তোমার যা ইচ্ছা শাস্তি আমাকে দাও, তবুও ওকে নিয়ে বাজে মন্তব্য করো না। কি বলছিস তুই? আমার মাথায় তো কিছুই আসছে না। এরপর জেরিন আম্মুকে সব বলল, আর তার এই অবস্থার জন্য যে সে নিজেই দায়ী। আম্মু জেরিনের এই অবস্থা দেখে আর কিছুই ওকে বলল না, ওর কান্না দেখে উল্টো ওকে সান্ত্বনা দিচ্ছে। এভাবেই কেটে গেল ভার্সিটি জীবনটা। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়লে রাতে অনেক কান্না করি। কখনো মন খারাপ থাকলে রিমা অনেক দ্রুত বুঝে যায়, আর ও আমার মন ভালো করার চেষ্টা করে যায়। অনলাইন বিজনেস থাকলেও কিছু একটা প্রফেশনালি ভাবে করতে চাই, তাই একটা প্রতিষ্ঠানে চাকরি করার সিদ্ধান্ত নিলাম। রিমাও আমার সাথে জব করবে, তাই এক কোম্পানিতে আবেদন করে যাচ্ছি। অবশেষে দুজনই একটা কোম্পানিতে জব হয়ে গেল। দুজনেই কোম্পানির একই পোস্টে আছি। ভালোই আমাদের জব চলছে। রিমার সাথে একসাথে যাওয়া আসা, ঘোরা ইত্যাদি সব ভালো চলছে। ভার্সিটি জীবনের মতো রিমার আচরণ একই আছে। কোনো মেয়ে কলিগ কোনো হেল্প চাইতে এলে রিমা তাদের সাথে বাজে ব্যবহার করে। একদিন টিফিন টাইমে একটা মেয়ে খুব বিপদে পড়ে আমার কাছে কিছু টাকা ধার চাইতে আসে। তখনই রিমা এসে ওকে বাজেভাবে অপমান করতে শুরু করলো। আমি আর সহ্য করতে না পেরে ওর গালে থাপ্পড় মেরে দিলাম। রিমা কান্না করতে করতে ছাদে চলে গেল। তারপর মেয়েটাকে টাকা ধার দিয়ে অফিসে চলে গেলাম। হঠাৎ রিমার কেবিনের দিকে চোখ গেল, আর তখনকার ঘটনা মনে পড়ল। আমি আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি রিমা এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। আমি পেছন থেকে ওর কাঁধে হাত রাখি। রিমা পেছন ফিরে তাকালে আমি বলি, রিমা সরি, তুই এমন করিস কেন? অন্যের সাথে কথা বললে? আমি তো তোকে সবচেয়ে কাছের বন্ধু ভাবি, কখনো তোর কাছে কিছু লুকাইনি। তুই কিছু বুঝিস না, তোকে যে আমি কত ভালোবাসি। এতদিন যেই কারণে ভয় পেতাম, আজ সেটাই হতে লাগলো। আমি কিছুটা ভয় পেয়ে বললাম, রিমা তুই এগুলো কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ভার্সিটি থেকে ভালোবাসি। তুই বুঝিস না কেন? তোর পাশে কোনো মেয়ে দেখলে যে আমি সহ্য করতে পারি না, তা তুই বুঝিস না। রিমা আমি কখনো তোকে ওই চোখে দেখিনি। এখন থেকে দেখবি। আমি এটা কখনো করতে পারবো না রিমা। তুই যদি এরকম কিছু চিন্তা করিস, তাহলে আমাদের বন্ধুত্বটাও টিকিয়ে রাখা সম্ভব না। আমি কখনো তোর সাহায্য অস্বীকার করতে পারবো না। এই বলে চলে গেলাম কেবিনে। হঠাৎ স্যারের ডাক। স্যার আমাকে খুবই পছন্দ করেন, কারণ বর্তমানে অফিসের যে প্রেজেন্টেশন দেন সে ছুটিতে আছেন, তাই আমি এখন প্রেজেন্টেশন দেই। স্যারের কেবিনের সামনে এসে, স্যার আসবো? ওহ নিলয়, এসো, চেয়ারে বসো। যেই জন্য তোমায় ডেকেছি, কাল আমাদের কোম্পানির একটা নতুন ডিল হতে যাচ্ছে। তুমি ওই প্রেজেন্টেশনটা দিবে। তোমার উপর আমার ফুল আত্মবিশ্বাস আছে, আর আমি জানি তুমি এটা পারবে এবং সফলও হবে। জি স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনার কথা রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এখন কালকের জন্য প্রস্তুতি নাও। আমি তারপর বাসায় চলে আসলাম। তারপর অনলাইনের বিজনেসটাতে কিছুটা সময় দিয়ে শুয়ে পড়লাম। রিমার কথা খুবই মনে পড়ছে। মেয়েটা আমাকে অনেক ভালোবেসেছে, কিন্তু আমি তো একটা বিবাহিত ছেলে, যার বাবা মার কাছে অপরাধী হয়ে গেছি। এতদিন হয়তো জেরিনের বিয়ে হয়ে সন্তানও হয়ে গেছে। আসলে বাল্যকালের ভালোবাসা তো, তাই মনে পড়ে। যতই ভুলতে চাই ততটাই বেশি মনে পড়ে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। একটু লেটও হয়ে গেছে। তাড়াতাড়ি কিছু না খেয়ে রেডি হয়ে অফিসে চলে গেলাম। একটু পর পিয়ন এসে বলে, স্যার আপনার জন্য সবাই মিটিং রুমে অপেক্ষা করছে। তাড়াতাড়ি মিটিং রুমে চলে গেলাম নিজের ল্যাপটপটা নিয়ে। এরপর স্যারের একজন মহিলা ও একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দিল। কিন্তু কথা হলো, মেয়েটি পর্দা করা ছিল, আবার চশমাও পরা ছিল, তাই তার মুখটা দেখতে পাইনি। আমি আর কিছু না ভেবে প্রেজেন্টেশন শুরু করলাম। কিন্তু একটা ব্যাপার হলো, মহিলাটি চশমা দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলকও পড়ছে না। মিটিং শেষ হলে আমি কেবিনে চলে গেলাম। কিছুক্ষণ পর স্যারের ডাক আসলো। আমি তার কেবিনে চলে গেলাম। জি স্যার বলুন। নিলয়, আমরা ডিলটা পেয়ে গেছি, কিন্তু একটা কথা হলো, তাদের সাথে আমাদের কাজের জন্য তোমাকে চাই, আর বাকিটা আমাকে সিলেক্ট করতে বলেছে।
আমি বলি বাকি সদস্য তুমি সিলেক্ট করে নিও। ওকে স্যার। তোমার সাথে ওই কোম্পানির অ্যাডমিন দেখা করতে চাই, গেস্ট রুমে অপেক্ষা করছে। আমি কিছুটা ভাবনায় পড়ে গেলাম, আমার সাথে আবার তার কি কথা আছে। অতঃপর গেস্ট রুমে চলে গেলাম। আমি রুমে ঢুকতেই অবাক, এ তো জেরিন। আমার সাথে ওর আবার কি কাজ থাকতে পারে, আর ও কেনই বা আবার আমাকে সিলেক্ট করলো। জেরিন আমার দিকে করুণ চাউরির দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি স্বাভাবিক হয়ে বললাম, জি ম্যাম, আমাকে কি বলবেন? কেন ডাকলে সমস্যা আছে? বেশি কথা না বলে সোজা কথায় আসুন। তুমি আমাদের ফেলে এখানে আসছো কেন? সরি, আমি আপনাকে চিনি না, এখন আসি। ও, তাই এত অ্যাটিটিউড? বেশি অ্যাটিটিউড নিয়ে লাভ নেই, তোমাকে আমার নিয়ন্ত্রণ থেকে কাজ করতে হবে। প্রয়োজনে চাকরি ছেড়ে দিব, কিন্তু কোনো মিথ্যাবাদীর অধীনে কাজ করতে পারবো না। এটা বলে সোজা স্যারের রুমে চলে গেলাম। স্যার, আমি তাদের সাথে কাজটা করতে পারবো না। কেন? দেখুন স্যার, তাদের সাথে আমার বোঝাপড়া ঠিকভাবে হবে না। আপনি বরং আমার জায়গায় অন্য কাউকে দায়িত্বটা দিন। দেখো নিলয়, আমি তোমাকে একজন যোগ্য ব্যক্তি বলে দায়িত্বটা দিয়েছি, আর তোমার মতো ভালোভাবে অন্য কেউ এটা হ্যান্ডেল করতে পারবে না। স্যারের অনেক জোরের কারণে অবশেষে আমি রাজি হলাম। তারপর অফিসের কাজ শেষে বাসায় চলে আসি। রিমা ও আমার সাথে কোনো কথা বলে না, আমিও নিজ থেকে কথা বলতে যাই না। ডিলটার কাজ শুরু করার জন্য টিম গঠন করব, কিন্তু রিমাকে নিয়ে একটু দ্বিধায় আছি, ওকে নিব নাকি না। তাই নিজ থেকে ওর জন্য কথা বলতে ক্যান্টিনে চলে গেলাম। সোজা ওর পাশে গিয়ে বসলাম। কি খাবি? ওই, তুই আমার সাথে কথা বলছিস কেন? আমার বেস্টুর সাথে কথা বলছি, তাতে তোর কি? কে তোর বেষ্টু? হুম? রিমাই গো। যা কুত্তা, তুই আমাদের বন্ধুত্ব ভেঙে দিয়েছিস, আমার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিস। আচ্ছা বাবা, এখন তো বন্ধু। কি আর করার, তোর বউ তো হতে পারলাম না, তাই বেষ্টুই ভালো। এরপর আমাদের একটা টিম বানিয়ে ফেললাম, আর নতুন একটা প্রজেক্টের কাজের জন্য হাত দিলাম। জেরিনও আমাদের সাথে জয়েন করে। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আর অন্যদিকে জেরিন ওর মতো কাজ করছে। মিটিং এর সময় আমি অন্যদিকে তাকিয়ে শুধু শুনি। অফিস শেষে হঠাৎ জেরিন আমার কেবিনে আসে। ম্যাম, আমার কেবিনে আপনি? কে তোর ম্যাম? আপনি? একদম চুপ, আর একটা কথা বলবি তো তোকে মেরে এতদিনের কষ্ট পুষিয়ে নেব। মানে? এবার জেরিন আমার কাছে এসে কলারটা ধরে। ওই, তুই আব্বু আম্মুকে ফেলে আসছিস কেন? আমার আব্বু আম্মু নেই। একদম মেরে ফেলবো। তোর জন্য 3টা মানুষ কষ্ট পাচ্ছে, তোর জন্য আম্মু অনেকটা অসুস্থ, সারাদিন তোকে নিয়ে ভাবে, আর আমিও তোর জন্য তাদের কাছে অপরাধী হয়ে আছি। প্লিজ ফিরে চল, আম্মু তোর অপেক্ষায় আছে। আমার কেউ নেই, আপনি যান। এবার জেরিন আমার পায়ের কাছে বসে পড়লো, আমার পায়ে ধরে কান্না করে বলল, প্লিজ নিলয়, তুই এবার ফিরে চল। তোর জন্য এখনো প্রতি রাতে তোর ছবি বুকে নিয়ে কাঁদি। তোদের বিজনেসও আমি দেখাশোনা করছি, আব্বু এখন বিজনেস সামলাতে পারছে না, তাই বাধ্য হয়ে তোর কাজটা আমি পালন করে যাচ্ছি। ওই দিনের পর থেকে কোনো ছেলের সাথে কথা বলো তো দূরে, নিজের চেহারাটাও দেখাই নাই। আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। ওই দিনের চিঠিটা পড়ার পর সারাক্ষণ শুধু তোকেই মনে করতে থাকি। যদি আমাকে তোর স্ত্রীর অধিকার না দেস, এতে আমার দুঃখ নেই। প্রয়োজনে আমি তোর বাড়ির কাজের লোক হয়ে থাকবো, তারপরও ফিরে চল। যে নিখিল তোর সাথে এরকমটা করেছে, ও গাড়ির অ্যাক্সিডেন্টে পা হারায়। আমি বিয়ে করে ফেলছি, এখন আমার সংসার আছে, আপনি আপনার পথ দেখে নিন। এটা শুনে জেরিন আমার পা ছেড়ে ফ্লোরে বসে পড়লো। কিছুক্ষণ পর নিজেকে সামলে জেরিন বলল, আচ্ছা ঠিক আছে, শুধু আপনি আপনার আম্মু আব্বুকে দেখে আসবেন, আর আপনাদের কোম্পানির দায়িত্ব নিন। আমি ওর আপনি করে বলা দেখে অবাক, মেয়েরা এত তাড়াতাড়ি বদলে যায়। সত্যি এটা অনেকটা কাতর। একটা সত্য যেতে পারি, তা হলো এই প্রজেক্টের কাজ পর্যন্ত আপনাকে বিজনেস সামলাতে হবে। আচ্ছা ঠিক আছে, চলুন। একটু পর জেরিনের সাথে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। আসলে বাবা আমি আশা চলে যাওয়ার পর কোম্পানি শহরের শাখায় চলে আসে। জেরিনের সাথে বাড়ির ভিতরে ঢুকলাম। এই বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। প্রথমে আব্বু আম্মুর রুমে গেলাম। বাবা আমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়, তাই মায়ের পাশে বসে তার হাত ধরতে মা জেগে ওঠে। মা কেমন আছো? বাবার উপর রাগ করে মাকেও ভুলে গেছিস বাবা? মা, আমারও যে মনটা তোমায় দেখার জন্য ছটফট করতো, কিন্তু আমার হাত পা যে বাঁধা ছিল। বল, আর কখন আমাকে ছেড়ে যাবি না? প্রয়োজনে তোর বাবাকে ফেলে তোর সাথে চলে যাব, তারপর একা যাবি না। ঠিক আছে আম্মু, তোমায় ছেড়ে কোথাও যাব না। এরপর আব্বুর কাছে গেলাম। আমার প্রতি তোর এত অভিমান জমে আছে যে নিজের মায়ের কথাও ভুলে গেছিস? ক্ষমা করে দাও বাবা, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। এরপর মা বাবাকে বললাম 1 মাস পর আমি তোমাদের কাছে চলে আসব। যদিও তারা রাজি ছিল না, পরে কষ্টে তাদের রাজি করে চলে গেলাম আমার বাসায়। এটা করার কারণটাও বুঝতে পারবেন। জেরিনের কেবিনের সামনে দাঁড়িয়ে, রিমা শোন, আমরা না 4টা সন্তান নিব, 2টা মেয়ে আর 2টা ছেলে। আমি এতগুলো পারবো না, বেশি হলে বরং
একটা তোমার মতো কিউট ছেলে। একদম তা হবে না। এরপর রিয়াকে চলে যেতে বললাম। চেরিনের কেবিনে এসে আসবো? চেরিন কেবিন থেকে ওঠে। জি বলুন। চেরির দিকে তাকিয়ে দেখি মুখটা একেবারে শুকিয়ে আছে। মনে চাচ্ছে ওই শুকনো ঠোঁট দুটি ভিজিয়ে দেই। চোখ দুইটাও লাল হয়ে গেছে। এই ফাইলগুলো ম্যাম। আচ্ছা, এখানে রেখে যান। আমি কেবিন থেকে বের হয়ে গেলাম। এখন জেরিনের সামনে রিমাকে নিয়ে অনেক ভালোবাসার অভিনয় করি, আর জেরিন দেখতাম আড়ালে চোখ মুছত। একদিন রিমা এসে বলল, নিলয়, জেরিন ফ্লোরে পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওর রুমে গিয়ে দেখি বোরকা পরা দেহটা পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওকে কোলে করে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার ওর রুম থেকে বের হলে বলি, ডাক্তার ওর কি হয়েছে? চিন্তা নেই, ঠিকমতো না খাওয়ায় শরীরের প্রতি অবহেলার জন্য এরকম হয়েছে। ভাবলাম না, আর ওকে কষ্ট দিব না। আমি চলে যাওয়ার পর থেকে ও নিজেও কষ্ট পেয়েছে। একজন মেয়ে হয়েও বিজনেসটা সামলিয়েছে। তারপরও ওকে অনেক কষ্ট দিয়েছি। অতপর ওকে বাড়ি নিয়ে গেলাম। আম্মুকে সব খুলে বললাম। এতে আব্বু আম্মুও প্রথমে রেগে যায়। অতপর আমাদের বিয়েটা আবারও দেওয়া হলো। বাসর ঘরে বউয়ের কাছে ঘুমটা তুলতেই বউ আমায় খাটের উপর ফেলে বুকের উপরে উঠল। ওই কার যেন 4টা বাচ্চা নিবি, 2টা ছেলে আর 2টা মেয়ে, রিমার সাথে, তাই না? আজ তোকে বরিশালের গণমায়ের। বিধবা হয়ে যাবা কিন্তু। চুপ, এখন আদর করব। তাহলে করো। বাতি নেভাবে না, নয়তো ওরা দেখবে তো। আচ্ছা ভাই বোনরা, এবার চলে যান। আমার কুর্তিটা শরম পাচ্ছে।